আছে ডিরেক্ট কস্ট Yes, sir. কি ছিল? All prime cost. Sir, prime প্রাইম direct কস্ট, material, direct, Yes, sir. जी sir. ইনডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট কি ছিল? Without all prime cost. উইদাউট প্রাইম কস্ট, Without prime cost, all costs are all overhead costs are indirect cost, তাই তো? indirect. Yes, sir. All overhead costs are indirect costs. So, is there any difference between indirect cost and overhead? No, sir. No, No. sir. এখন আসেন ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো আমরা ডিসকাস করেছি। হ্যাঁ, এখন ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ওই ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট আমরা কিভাবে কি এটা আইডেন্টিফাই অথবা ইস্যুইং টেকনিক গুলি কি হবে? ডাইরেক্ট মেটেরিয়ালের আপনার ইস্যুইং টেকনিকের উপর কি আপনার কস্টিং ডিপেন্ড করে, ঠিক আছে? কস্টিং ডিপেন্ড করে কোনটা? ধরেন ডাইরেক্ট মেটেরিয়াল, কোনটা এটা ডাইরেক্ট মেটেরিয়াল? মেটেরিয়াল কস্ট আমরা জানি যে এটা হচ্ছে কি আমরা পারচেজ অর্ডার অথবা কি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে আমরা মেটেরিয়াল পারচেজ করে দেখি, সেটা হচ্ছে মেটেরিয়াল কস্ট, তাই তো? Yes, sir. এই মেটেরিয়াল কস্টের দেখেন কস্টের উপরে বা ইস্যুইং টেকনিকের উপর আপনার কস্টিং কিভাবে ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমার কোশ্চেন। ইস্যুইং টেকনিকের উপর কিভাবে আপনার কস্টিং ডিপেন্ড করে? ধরেন প্রথমে বলা আছে কি ইস্যুইং টেকনিক গুলি কি, ফার্স্টে আমরা এটা জানি, একটা হচ্ছে ফিফো, একটা হচ্ছে লিফো, আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ, তিনটা কস্ট, তিনটা ইস্যুইং টেকনিক, তাই তো? Yes, sir. ফিফো কি? First in, first out. First in, Lifo? first in, first out. Last in, first out. Last in, First out. আর লাস্ট হচ্ছে ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজটা আবার দুই প্রকারের হইতে পারে, একটা হলো কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ আর একটা হচ্ছে পিরিয়ডিক ওয়েটেড এভারেজ। সো এটা হচ্ছে আমরা মোরলেস, এটা জেনারেল হয়, এছাড়া এর বাইরেও কিন্তু হয়। আর একটা মেথড পড়েছি আমরা যেটা হচ্ছে ফ্যাফো, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট, এটা কি আমরা জানি? Not, sir. না sir. জানি না এটা। ফিফো, লিফো, ফেফো। ফেফো হচ্ছে ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। এটা হচ্ছে বেসিক্যালি ধরেন কি অনেক সময় কি আপনার বিভিন্ন ধরনের কনজিউমার গুডস থাকে যেগুলি কি তাড়াতাড়ি এক্সপায়ার করবে, আবার কিছু পচনশীল দ্রব্য যেগুলো। হ্যাঁ হ্যাঁ রাইট, পচনশীল বলবো না, আমরা ধরেন কি যেগুলো প্রডিউস করে প্রোডাকশনের সাথে Validity কম. ভ্যালিডিটি কম, যেমন ওষুধ কখনো পচবে না, বাট ডেট অফ এক্সপায়ারি চলে যাবে, ঠিক আছে? সো এই সমস্ত কিছু স্পেশাল সার্কামটেন্সে আমরা কি ডাইরেক্ট কি লিফো, ফিফো, ওয়েটেড এভারেজ কোনোটাই ফলো করব না। সো আমরা কি ফলো করব? ফ্যাফো, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। সো ওই বেসিসে কি আমরা র মেটেরিয়াল অথবা প্যাকিং মেটেরিয়াল অথবা ফিনিশ গুড যাই হোক না কেন আমরা ইনভেন্টরি গুলো ইস্যু করব, ঠিক আছে? সো এটা এগুলির উপরে কি আপনার কস্টিং ডিপেন্ড করে। যেমন ডাইরেক্ট মেটেরিয়াল অথবা ইনভেন্টরি যাই বলি না কেন, আমরা ইনভেন্টরি দেখেন সবসময় একটা পোরশন থাকবে কি ইস্যু হয়ে যাবে, আরেকটা পোরশন স্টকে থেকে যাবে, তাই তো? Yes, sir. যেটা ইস্যু হয়ে যাবে এখন কোশ্চেন হচ্ছে ধরেন র মেটেরিয়াল যখন আমরা পারচেজ করব বিভিন্ন স্লটে কিন্তু র মেটেরিয়াল আমাদের ওয়্যার হাউসে ঢুকবে, ধরেন আজকে একটা, কালকে একটা, পরশু একটা, তরশু একটা, এইভাবে কিন্তু আমাদের র মেটেরিয়ালে ধরেন 3 মাসের কি অথবা 2 মাসের আমরা কি র মেটেরিয়াল আমরা স্টোর করে রাখবো। এখন যখনই আমরা প্রোডাকশনে ইস্যু করব, এই প্রোডাকশনে ইস্যু করার সময় আমরা বিভিন্ন আমরা বিভিন্ন ভাবে কিন্তু দিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে আমরা কি সবার আগেরটা দিব না সবার লাস্টেরটা দিব না মাঝামাঝিটা দিব, এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসে। এখন দেখেন আমি বলছিলাম কি এই ইস্যুইং টেকনিকের উপর কি আপনার কস্টিং ডিপেন্ড করতেছে কিভাবে। এখন দেখেন আমরা ধরেন 5টা টাইমে 5টা র মেটেরিয়াল আমরা পারচেজ করেছি, এক একটা র মেটেরিয়ালের প্রাইস কিন্তু এক এক ধরনের হতে পারে। Yes, sir. ফার্স্টেরটা একটু দাম বেশি, সেকেন্ডে একটু দাম কম, থার্ডেরটা আবার একটু বেশি, ফোর্থেরটা কি আবার কম, সিক্সেরটা কি আবার কম, হ্যাঁ 7 টাইম যখন পারচেজ করেছি তখন আবার একটু বেড়ে গেছে। তো এরকম ভাবে আমাদের কিন্তু বিভিন্ন রেটে মেটেরিয়াল গুলো আমাদের স্টোরে আসছে। এখন কোশ্চেন হচ্ছে যদি আমরা আগে যেগুলি আসছে সেগুলি যদি প্রোডাকশনে ইস্যু করে দেই, তাহলে দেখেন যদি আগের প্রাইস গুলি কম হয় তাহলে আমরা ইস্যু এর মধ্যে যাবে হচ্ছে কোনগুলি, যেগুলি প্রাইস কম সেগুলি আগে যাবে, আর যেগুলি আপনার স্টোরে থেকে যাবে অথবা ইনভেন্টরি হিসেবে থেকে যাবে সেগুলো হচ্ছে যেগুলি কস্টলি মেটেরিয়াল অথবা পরবর্তীতে যেগুলি আসছে সেগুলো কি আপনার স্টকে থেকে যাবে। এখন যখনই আমরা এই যেগুলি স্টোরে রয়ে যাবে সেগুলি কাট অফ ডেটে আমরা ইনভেন্টরি হিসেবে কারেন্ট অ্যাসেট আমরা শো করব, তাই না? এখন যখন এগুলির হাই প্রাইস গুলি যেগুলির প্রাইস হাই ছিল এগুলি যখন ইনভেন্টরিতে থেকে যাবে তখন আমাদের Asset valuation টা ইনভেন্টরির বেশি ভ্যালুটা হবে. কিন্তু অ্যাসেটটা কিন্তু বেশি দেখাবে। Yes, sir. এই কারণে আমি বলছিলাম যে ইস্যুইং টেকনিক গুলিকে আমাদের
মেটেরিয়াল প্রাইসের উপর অথবা মেটেরিয়াল ভ্যালুয়েশনের উপর ইমপ্যাক্ট করে। ক্লিয়ার? স্যার আমাদের এখান থেকে বলা হচ্ছে একটা টেকনিক ব্যান করে দেওয়া হচ্ছে বা এটা ইউজ করতে এটা পরে এখন না, লিফোটা ব্যান করা আছে, ঠিক আছে? লিফো ব্যান করা আছে, এখন দরকার নাই, এটা পরবর্তীতে। আপনারা যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়বেন তখন এটা 100% দরকার আছে, বাট এখন আমরা কস্ট অ্যাকাউন্টিং পড়তেছি, তো কস্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে এটা এখনো ব্যান নাই, ঠিক আছে? ওকে স্যার। কেন ব্যান করা আছে সেটা কি আমরা জানি? না স্যার। না স্যার। হুম? না স্যার, জানা হয়নি। আচ্ছা, আমি বলেছিলাম কি আমরা ব্যান করা আছে হচ্ছে লিফোটা। লিফো কি? লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট। ধরেন আপনি কিন্তু সব সময় কিন্তু আপনার একটা সার্টেন মানে সেফটি স্টক কিন্তু আপনার র মেটেরিয়াল কিন্তু রেখে দিবেন নাকি? না সবসময় স্টক আউট করে ফেলবেন? না স্যার, সেফটি লেভেল থাকে, সেফটি লেভেল ইনভেন্টরি আপনার মেইনটেইন করতেই হবে। সো আপনার কিন্তু এর বাইরে কিন্তু আপনি কখনো যেতে পারবেন না। এখন কোশ্চেন হচ্ছে দেখেন, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে কি? লাস্টে যেগুলি আসবে সেগুলি কি আপনি আগে ইস্যু করবেন। তার মানে কারেন্ট অ্যাসেট ইনভেন্টরির মধ্যে আমার সবসময় কিন্তু প্রথমে যেগুলি আসছিল সেগুলো কিন্তু সবসময় রয়ে যাবে নাকি? এখন আপনি মনে করেন কি সেফটি স্টক মেইনটেইন করতেছেন অল টাইম, তাহলে সেফটি স্টকে কোনগুলি আসবে? ইনিশিয়ালি যেগুলি ঢুকেছিল ফ্যাক্টরিতে সেগুলি কিন্তু আপনার সেফটি স্টকে থাকবে। এখন সেফটি স্টকে এগুলি থাকা মানে কি? এক্সপায়ার হয়ে যাবে। আবার আপনি মনে করেন কি অ্যাসেটে আমরা সবসময় কোন ধরনের ভ্যালুগুলি দেখাই? যেগুলি মার্কেট প্রাইসের সাথে কনসিস্টেন্ট নাকি? জি স্যার। কিন্তু আমি যে ইনভেন্টরিতে আমি যে ভ্যালুটা দেখাচ্ছি এটা তো দেখা যাবে কি অনেক আগের, ইভেন দো কি এটার আপনার এক্সপায়ারি প্রাইস হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় থাকবে। সো আপনি যে প্রাইসটা যেটা দেখাচ্ছেন, আপনি যে ভ্যালুয়েশনটা দেখাচ্ছেন ইনভেন্টরি, সেটা কি মার্কেট প্রাইসের সাথে কনসিস্টেন্ট? না স্যার। সো দ্যাটস ওয়াই কি আপনার লিফো মেথডটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইনভেন্টরি, হ্যাঁ, ওইখানে কি আপনার এটাকে ব্যান করা আছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, সো আমরা প্রসিড করি। যেটা এমনি আজকে একটু অ্যাক্সিডেন্টালি আমি একটু পরে জয়েন করেছি, তো যাই হোক, নেক্সট ক্লাস যেদিন হবে আমি একটু বলে রাখি, নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন আমি হাফ এন আওয়ার আগে ঢুকবো অথবা 15 মিনিটস আগে ঢুকবো। সো কাইন্ডলি সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। সো এখন আসেন ইনডাইরেক্ট কস্ট এবং ডাইরেক্ট কস্ট, কোন কস্টটাই বেশি ইম্পর্টেন্ট বলেন তো? ডাইরেক্ট কস্ট বেশি ইম্পর্টেন্ট না ইনডাইরেক্ট কস্ট বেশি ইম্পর্টেন্ট? ডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, কে কোনটা? ডাইরেক্ট কস্টে কত পার্সেন্ট বলছেন যে ডাইরেক্ট কস্ট ইম্পর্টেন্ট, তাই তো? জি স্যার। জি স্যার, ডাইরেক্ট কস্ট। যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তাহলে ডিরেক্ট কস্ট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, বাট যদি এটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয় তাহলে ডাইরেক্ট কস্টের থেকে ইনডাইরেক্ট কস্ট কিন্তু ইনডাইরেক্ট কস্টে বেশি। জি, ঠিক আছে। জি স্যার। কিভাবে এটা কি আমরা জানি? না স্যার। একটা বলতে পারবো, যেমন স্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলে ডাইরেক্ট কস্ট হলো কোন কস্টগুলো যেগুলো প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত যেসব কস্টগুলো। তাহলে যদি স্যার প্রোডাকশনই না হয় তাহলে আমি কিভাবে, তারপরে তো আসে ইনডাইরেক্ট কস্ট। তো ডাইরেক্ট কস্ট না হলে প্রোডাকশন হবে না, প্রোডাকশন না হলে ইনডাইরেক্ট কস্ট হবে না। তো এই দিক থেকে প্রোডাকশনের দিক থেকে ডাইরেক্ট কস্টটা বেশি ইম্পর্টেন্ট। আর সার্ভিসের দিক থেকে স্যার সার্ভিস তো প্রডিউস হয় না, সার্ভিস আমরা মানে দিয়ে থাকি। যেমন আমার সার্ভিস যেমন স্যার লাইক আমার একটা বাস যদি আমার থাকে অটোমেটেড সার্ভিস মানে কি? আপনার অটোমোবাইল কোম্পানি, তাই তো? যেখানে গাড়ির মেইনটেনেন্সের কাজ করা হয়। জি স্যার। ওইখানে এখানে স্যার সবসময় আমার তো ফিক্সড কস্ট যেগুলো আছে বা ডাইরেক্ট কস্ট এগুলো তো আমার ম্যাটেরিয়াল গুলো হয়, কিন্তু এছাড়া ম্যাক্সিমাম কস্টই থাকে ইনডাইরেক্ট কস্ট। যখন সার্ভিস দেই তখন এটা হয়, এই কারণে স্যার ইনডাইরেক্ট কস্টটাই এখানে বেশি। দিয়ে ফার্ম
জি স্যার সিএ ফার্ম এটা সার্ভিস Indirect cost. ইনডাইরেক্ট কস্ট স্যার কারণ স্যার যেসব ম্যাটেরিয়ালস লাগে মানে ফিক্সড কস্ট কোনো ম্যাটেরিয়াল লাগে না, খাতা কলম স্টেশনারি লাগে স্যার স্টেশনারি। তো স্যার এইগুলো তো স্যার মানে থাকে স্যার। স্যার এটা আপনি একটু এক্সপ্লেইন করুন প্লিজ স্যার। না ঠিক আছে, এটা আপনি যেভাবে বলছেন ঠিক আছে, আমি এখানে ডিসএগ্রি করছি না। ধরেন কি আপনার নলেজটা এখানে ইম্পর্টেন্ট, তাই না? সো আপনার এই নলেজটা Yes, sir. স্পেসিফিক জবের জন্য না, এটা সবগুলি জবের জন্যই। আপনি যেমন কোনো সময় ব্যাংক অডিট করতেছেন, এটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু শুধু ব্যাংক, আপনার নলেজটা ব্যাংকের সাথে রিলেটেড না। আপনি এনজিও অডিট করতেছেন, আপনার নলেজটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু এখানে কোনো স্পেসিফিক কোনো এন্টিটির জন্য না, এটা কি ওভারঅল সবার জন্য। তার মানে কি এটা ইনডাইরেক্ট কস্ট। আর হচ্ছে কি এখানে ওই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের যে টেকনিক্যাল নো হাউ আছে সেটা প্রোভাইড করার জন্য আমাদের কোনো র মেটেরিয়ালের দরকার হবে না। আমাদেরকে কি জাস্ট আর্টিকেল চিফ হিসেবে অথবা কি অডিট স্টাফ হিসেবে ওই ক্লায়েন্টে পাঠিয়ে দিবে, দেখবেন কি আমরা আমাদের এক্সপার্ট অপিনিয়নটা দিয়ে আসতেছি। সো এগুলি হচ্ছে কি আপনার অনেক সময় কি ইনডাইরেক্ট কস্টের ডাইরেক্ট কস্টের চেয়ে ইনডাইরেক্ট কস্ট অনেক ইম্পর্টেন্ট হয়। বেসিক্যালি আমরা যেটা ডিসকাস করেছি সেটাই। ঠিক আছে, তো আমরা এটা কি বুঝে গেছি। আমি একটু সুইপ যাচ্ছি, যদি কেউ না বুঝেন তাহলে কাইন্ডলি একটু কোশ্চেন রেজ করেন। হ্যাঁ ঠিক আছে, এতটুকু। জি স্যার ঠিক আছে। আর এখন তো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, তাই না? কারণ এবার তো কালকে তো মনে হয় অনেকে জয়েন করতে পেরেছেন, আমি একটু ব্যস্ততার কারণে জয়েন করতে পারি নাই। ওই কালকে তো ইনঅগ্রেশন সেরেমনি হয়েছে, ওই যে অনলাইন এক্সাম হবে সেটা, তাই না? জি স্যার, কালকে তো স্যার মাস্টার একটা ক্লাস ছিল। ও এটার উপরে ক্লাস না, জাস্ট একটা ইনঅগ্রেশন সেরেমনি হয়েছে না, নাকি একটা সেমিনার মতো জয়েন তো হয়েছে? করি নাই। ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং হয়েছে, জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা আপনাদের তো সবার জয়েন করা উচিত ছিল। আমি একটু ব্যস্ত ছিলাম, আমার একটা মিটিং ছিল, এই কারণে আমি আর পার্টিসিপেট করতে পারি নাই। তো যাই হোক, আপনারা শুনে নেবেন একজন আরেকজনের কাছ থেকে, অথবা ভিডিওটা নিবেন, নিয়ে ওইখানে কি ডিসকাস হয়েছে এগুলো একটু দেখে নেবেন। সেকেন্ড আছেন ইনভেন্টরি ভ্যালুয়েশন। আমি যেটা বলেছি অলরেডি, হ্যাঁ ইনভেন্টরি ভ্যালুয়েশন আমি হালকা ডিসকাস করেছি। এই ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কি ডিপেন্ড করে কিসের উপর, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি ইনভেন্টরি কি ইনভেন্টরি ইস্যুইং টেকনিকের উপর। হ্যাঁ এখন এই ইনভেন্টরি গুলি ভ্যালুয়েশন করতে পারি আমরা বিভিন্ন ভাবে। একটা হলো কস্ট প্রাইস মেথড, একটা হচ্ছে এভারেজ প্রাইস মেথড, যেটা বলেছি আমি, মার্কেট প্রাইস মেথড, ন্যাশনাল প্রাইস মেথড, ইউএস প্রাইস মেথড। এখানে বিভিন্ন প্রকার মেথডের কথা ডিসকাস করা আছে। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইনভেন্টরির ভ্যালুয়েশন। ইনভেন্টরির কি অ্যাসেট না এক্সপেন্স? অ্যাসেট স্যার। স্যার অ্যাসেট। জি স্যার। আমি যদি বলি এক্সপেন্স? স্যার এক অর্থে এক্সপেন্স তো স্যার, বিকজ আনইউজড ইনভেন্টরি গুলো আছে। আর ইউজ ইনভেন্টরি যেগুলো বলে স্যার, ইনভেন্টরি বলতে কোনটা ইনভেন্টরি অ্যাসেট স্যার? যেটা আমার আনইউজড মানে লাস্ট ইয়ার এন্ডিং ইনভেন্টরি, এটা আমার অ্যাসেট। বাট ইউজিং ইনভেন্টরি এটা আমার কস্ট এক্সপেন্স। এটাই স্যার। রাইট, ঠিক আছে। যেগুলো আমরা ইস্যু করি, হ্যাঁ ঠিক আছে, যেগুলো আমরা ইস্যু করে দিচ্ছি সেগুলো এক্সপেন্স। বাট যেগুলো হচ্ছে কি আমরা মানে কস্ট অফ গুডস সোল্ড হিসেবে যেগুলি রেকর্ড হচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড সিওজি, সেগুলো হলো আমাদের এক্সপেন্স। বাট যেটা হচ্ছে কি আমাদের স্টোরে রয়ে গেছে আনইউটিলাইজ হিসাবে, সেগুলো হচ্ছে কি আমাদের অ্যাসেট। তো আমরা দুইটাই হতে পারে। এখন এই অ্যাসেটের রিকগনিশন প্রসেস হচ্ছে কস্ট এবং এনআরবি, হুইচ ওয়ান ইজ লোয়ার, ওই প্রাইসে কি আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করতে হবে, কস্ট এবং এনআরবি। এখন দেখেন কস্ট এবং এনআরবি মানে হচ্ছে কি নেট রিয়েলাইজেবল ভ্যালু। নেট রিয়েলাইজেবল ভ্যালু আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। আপনারা কি ফার্স্ট চ্যাপ্টার কি বাসায় দেখেছিলেন সবাই নাকি? কোনো কনফিউশন ছিল নাকি না? আমরা অনেকে আবার ম্যানুয়াল গুলো পাইনি তো স্যার, এই কারণে আবার ম্যানুয়াল। আমার লেকচার শিট পেয়েছেন তো? জি স্যার। থিওরি অফ
স্যার আমার মনে হচ্ছে স্যার ওই যে আপনার ওই ডেটা শিটের কথা আমি ক্লাসে প্রথমে বলেছিলাম, ওই কারণে একটু স্যার একটু প্রিপারেশনটা একটু মিস্টেক হয়ে গেছে আমাদের ফার্স্ট ক্লাস। স্যার লেকচার শিটটা তো গতদিন পাওয়া হয়নি স্যার। লেকচার শিট পান নাই? না স্যার। স্যার ফাইনাল ক্যাপ্টেন লেকচার শিট আপনি মেইল করতে চেয়েছিলেন হয়তো। স্যার, আমি মেল দিয়েছি তো। স্যার কথা আসেনি শুনতে স্যার। কোনো কারণে স্যার এটা মিস্টেক হয়েছে স্যার, আমি ওই জন্য নো নো, ওই যে আমি মেল দিয়েছি ওই সময় ইনস্ট্যান্টলি আমি মেল দিয়েছি। স্যার কোন মেইলটা দিয়েছেন স্যার? আমি আমার মেইল অনেকবার চেক করেছি স্যার, এবং এই কারণে বাধ্য হয়ে স্যার আপনাকে মেইলটা রিপ্লাই করছিলাম, নাহলে স্যার আসলে এভাবে বিরক্ত করতে চাইনি আপনাকে। বিরক্ত করতে চান নাই? হ্যাঁ, বিরক্ত না করলে কোনো কিছু শেখা হবে? না মানে স্যার আমি ওই জন্য মেইল আমরা তো দিয়েছি। আমরা কিন্তু পাইনি স্যার, আমরা মানে যে কয়েকজন আপনাকে মেইল দিয়েছিলাম আর কি, মেইল অ্যাড্রেস গুলো আমরা সবাই আমি ওই যে ফয়সাল আরাফিন হ্যাঁ আরিফিন, ওনাকে আমি মেইল দিয়েছি আর কি। খুব সম্ভবত স্যার আমার মনে হয় একটা স্পেলিং মিস্টেক হয়েছে আপনার ওই সময় স্যার, আই ডোন্ট নো বাট মেবি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি দুইটা এট এ টাইম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর হলো ইয়া সহ দিয়ে দিচ্ছি যে আপনার বইটা। আচ্ছা, আমি যেটা এক্সাম্পল যেটা বলছিলাম যে ধরেন আমাদের ইনিশিয়াল কস্ট সবসময় কি রিকগনিশন হবে কিসে? ইনিশিয়াল কস্ট, ইনিশিয়াল ইনভেন্টরি কিসে রিকগনাইজ হবে? এনআরপি আর রিয়েলাইজেবল ভ্যালু আর নো ইনিশিয়াল রিকগনিশন সবসময় কস্টে হবে। ধরেন আপনি পারচেজ করেছেন, হ্যাঁ জি স্যার এটা কস্টে হবে স্যার, এটা সবসময় কস্টে হবে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে ধরেন আমরা $100 দিয়ে কোন একটা পার্টিকুলার ইনভেন্টরি পারচেজ করেছি, এখন এটার এনআরভি কত? ধরেন আমরা এটা পারচেজ করেছিলাম জানুয়ারিতে, এখন র মেটেরিয়াল যদি হয় এটার এনআরভি কি হবে? স্যার এটা 1000 টাকায় হবে, মানে $1000 হবে। $100 হবে, তাই না? জি স্যার, ওকে, $100 হলো। এখন মনে করেন আমরা লিফ ইউজ করতেছি, লাস্ট ইন ফার্স্ট আউট, তাই তো? সেক্ষেত্রে আমার এনআরভি কি হবে? স্যার লাস্ট অ্যামাউন্ট যেটা কিনেছিস তাহলে $100 হওয়ার কথা। $100 হওয়ার কথা, কনফার্ম? নেট রিয়েলাইজেবল ভ্যালু লাস্ট জি স্যার। জি স্যার $100 হবে। জি স্যার $100 হবে। এখন কোশ্চেন হচ্ছে $100 হবে এটা আমরা বলতে পারতেছি না। হ্যাঁ, বলতে পারছি না এই সেন্সে ধরেন জি স্যার, যদি এটা মার্কেট যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আমি যেটা লাস্ট ইন করেছি সেটা আমি আউট করছি ফার্স্ট ইন, সেক্ষেত্রে ওটার ভ্যালু যদি কমে যায় তাহলে তো আমাকে মার্কেটে যদি এটার ভ্যালু কমে যায় তাহলে তো আমাকে ওইটাই ইনপুট করতে হবে। $100 থেকে যদি $90 চলে আসে তাহলে আমাকে $90 ইনপুট করতে হবে। এটা কি স্যার? বিষয়টা ঠিক আছে, কিছু আপনার ধরে বলছেন যেটা সেটা আমি মানতেছি, বাট কিছু এখানে কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে কি, ধরেন আসলে র মেটেরিয়ালের আপনার এনআরভি কি? আমরা এনআরভি ডেফিনেশনটা কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট অফ সেল, মানে আমি এটার সেলিং প্রাইস ধরেন ফিনিশ গুডসের আমার ইয়া কি এনআরভি কি, আমি ওই প্রোডাক্টটা যদি মার্কেটে আমি যে প্রাইসে সেল করব এর থেকে যদি আমি সেলিং কস্টটা মাইনাস করে দিই সেক্ষেত্রে কিন্তু আমি এনআরভি পেয়ে যাব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেমন ধরেন আমার ইনভেন্টরি এট কস্টে হলো আমি $100 রিকগনাইজ করেছি, এটা আমার ইনিশিয়াল কস্ট। এখন এনআরভি আমরা কিভাবে ক্যালকুলেশন করব? যদি এটা র মেটেরিয়াল হয়, হ্যাঁ র মেটেরিয়াল হলে আমরা জাস্ট হচ্ছে এই র মেটেরিয়ালটা রিপ্লেস করতে এখন কত টাকা খরচ হবে সেটা হচ্ছে কি আমার এনআরভি। বুঝতে পেরেছেন? সো আমরা কি এই রিপ্লেসমেন্ট কস্ট আমরা রেকর্ড করব, কারণ আমরা দেখেন আজকে প্রথমেই বলেছি কি এনআরবি অর cost, which one is lower, that will be recorded in the books of accounts, তাই তো? that price will be recorded in the books of accounts, তাই তো? এখন দেখেন আমরা ইনভেন্টরি এট কস্টে ছিল $100, এখন কোশ্চেন হচ্ছে এটার এখন এনআরভি চেক করতে হবে, চেক করে তারপরে কি আপনার এটা IS2 কমপ্লাই করে তারপরে কি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ রেকর্ড করতে হবে, মানে কারেন্ট অ্যাসেট হিসেবে রেকর্ড করতে হবে। এখন র মেটেরিয়ালের ওই র মেটেরিয়ালটা সো আমরা এনআরভি চেক করার জন্য প্রথমে দেখতে হবে কি এই রিপ্লেসমেন্ট কস্ট আছে এটার হলো কি এখন $95। ক্লিয়ার? জি স্যার।
সো এখন আমাদের বুকস অফ অ্যাকাউন্টস আমাদের কি রেকর্ডিং হবে বলেন? স্যার $95 হলে আমার তো ইনিশিয়াল রিকগনিশন ছিল এট কস্টে। সো এখন আমি $5 যদি কমাইতে চাই, সো আমার জার্নাল কি হবে? আমার ইনিশিয়াল রেকগনিশন আছে হচ্ছে কি $100 বাট এখন আমি বলতেছি কি এটার আরএম আছে কত 95। হ্যাঁ, আরএম মানে রিপ্লেসমেন্ট করতে গেলে এখন এটা $95 লাগবে। সো আমার এখন আমাদের ফর্মুলা অনুযায়ী কস্ট এবং এনআরবি হুইচ ওয়ান ইজ লোয়ার দ্যাট উইল বি রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস। সো তার মানে কি আমার ইনভেন্টরি ছিল 100, এখন কি $5 কমায় নিয়ে আসতে হবে। জার্নাল কি হবে? তাহলে ইনভেন্টরি স্যার ক্রেডিট হবে আর কি ইম্পেয়ারমেন্ট অফ ইনভেন্টরি নাকি? জি স্যার ইম্পেয়ারমেন্ট অফ ইনভেন্টরি ডেবিট হবে। ডেবিট হবে কত ডলার? $5। আর ইনভেন্টরি অ্যাকাউন্ট কি হবে? ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এটাও ক্রেডিট হবে কত ডলার? $5। তো এই $5 দেখেন আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লস হিসেবে চার্জ হয়ে যাবে। ক্লিয়ার? এখন মনে করেন ইনভেন্টরি এট কস্ট আমাদের $100, এখন এটা হয়ে গেলে $105। সো তখন জার্নাল কি হবে বলেন? স্যার ইনভেন্টরি ডেবিট হবে $5 দিয়ে, আর ইম্পেয়ারমেন্ট না স্যার এটা পারবে না, যেটা কম ওটাই থাকবে। না যেটা কম না লোয়ার মানে স্যার কিছুই হবে না, 100টাই থাকবে। নো জার্নাল, থাকবে স্যার। নো জার্নাল এন্ট্রি, জাস্ট $100 কিন্তু রেকর্ড করতে হবে। জি ভাই, Just জি আমরা স্যার। কি আমরা হলো জাস্ট হচ্ছে যেখানে কমবে সেখানে আমরা রেকর্ড করব, ঠিক আছে? আদারওয়াইজ এই ইম্পেয়ারমেন্ট অফ ইনভেন্টরি যেটা এই $5 আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করব, আর এটা হচ্ছে কি আমরা ওই আপনার ইনভেন্টরি ভ্যালু থেকে অ্যাসেট থেকে আমরা কমাই দেব। এই হচ্ছে আমাদের রিকগনিশন। ক্লিয়ার? জি স্যার। এনি স্যার কোশ্চেন? ক্লিয়ার। স্যার রিপ্লেসমেন্ট কস্টটা একটু বুঝাইলে ভালো। রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে এই র মেটেরিয়ালটা কিনতে এখন আমাদের কত টাকা খরচ হবে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ আর সেমি ফিনিশ গুডস এর ক্ষেত্রে এই সেমি ফিনিশ গুডসটা কি একটা ফিনিশ গুডসে আসবে, ফিনিশ গুডসে কনভার্ট হবে নাকি? জি স্যার। সেমি ফিনিশ গুডস এর সেলিং প্রাইস সো ফিনিশ গুডস এর যে সেলিং প্রাইস এটা থেকে মাইনাস করব আমরা এই ফিনিশ গুডস সেল করতে আমার কত টাকা খরচ হবে, আর মাইনাস করব আমরা এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট মানে এটা সেমি ফিনিশড আছে। সো এটাকে কমপ্লিট করতে আমাদের আর কত টাকা খরচ হবে, এটাই হচ্ছে কি আপনার। জি স্যার। একটু আরেকবার যদি বলতেন। আবার বলবো সেলিং প্রাইস হচ্ছে এই সেমি ফিনিশ গুডসটা যদি আমরা ফিনিশ গুডসে কনভার্ট করি তাহলে এটার একটা সেলিং প্রাইস পাবো আমরা, ঠিক আছে? মাইনাস করব এই প্রোডাক্টটা মার্কেটে সেল করতে আমার কত টাকা খরচ হবে সেটা, আর মাইনাস করব কস্ট অফ সেলসটা, আর মাইনাস করব হচ্ছে এই প্রোডাক্টটা কমপ্লিট করতে এখন তো সেমি ফিনিশড আছে এটাকে কমপ্লিট করতে আমার আর কত টাকা খরচ হবে। ক্লিয়ার? জি স্যার। তো সাপোজ হচ্ছে আমাদের কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট ফিনিশ গুডস এটা ধরুন $200 আছে, হচ্ছে আমাদের $200 হচ্ছে আমাদের এটা সেলিং প্রাইস, মাইনাস এটা $10 খরচ হবে কি এই প্রোডাক্টটা সেল করতে, মাইনাস হবে কি এই প্রোডাক্টটা এখনো সেমি ফিনিশ পর্যায়ে আছে। সো এটা ধরেন সিও ছিল 100, এখন অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। সো বাকি অর্ধেক কমপ্লিট করতে আপনার ফার্দার আর $50 খরচ হবে। সো এটার আপনার এনআরবি হচ্ছে কি 140। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার ক্লিয়ার। ঠিক এখানে আসেন যখন আমরা এই সেম প্রোডাক্টটা একই প্রোডাক্ট সেমি ফিনিশ থেকে ফিনিশড হলো, সো তখন এটার এনআরবি কত বলেন? প্রশ্নটা আবার করেন। মানে এই কস্ট অফ সেল বাদ দিব $190 হবে। কত? $190 হবে। 200 মাইনাস হচ্ছে কি এই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সো এটা আসলে কি কস্ট অ্যাকাউন্টিং এ আপনাদের খুব একটা কাজে লাগবে না, বাট এটা ভেরি ভেরি হেল্পফুল আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য, ঠিক আছে? জি স্যার। বাট পরীক্ষায় ধরেন এখন যেহেতু এমসিকিউ, সো এটাকে কোনোভাবেই কিন্তু ইগনোর করা যাবে না। হ্যাঁ, জি স্যার। ওকে ওকে স্যার। সো আমরা নেক্সট টপিকে যাই। এই রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এনআরবি নো স্যার। total attendance 87. Out of 87, only 1% say that no sir. So 86 remaining 86.
নো স্যার। নো স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্যাপ্টেন যেটা বলেছে, বুঝতে পেরেছি স্যার। ক্যাপ্টেন যেহেতু বলেছে, সো ক্যাপ্টেন তো সবার রিপ্রেজেন্টেটিভ, তাই না? সো আমরা প্রসিড করতে পারি। জি স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। So inventory valuation, cost price. Under cost price আপনার কি কি আসবে? Pacific price method. Pacific price method মানে কি? স্যার জানা নেই। গাড়ির ভ্যালুয়েশন, গাড়ি। জি স্যার। Pacific price method নাকি আপনার ওই যে টয়োটা ফার্স্ট ইন ফার্স্ট, লাস্ট ইন লাস্ট এরকম ভাবে ভ্যালুয়েশন করে? কোনটা? মার্কেট প্রাইস অনুযায়ী ভ্যালুয়েশন। মডেল, তাদের সবকিছু হচ্ছে মডেল নিয়ে, তাই না? এটা কি স্যার অনেকটা অটোনমি মডেল অফ ইনভেন্টরির মতো স্যার? মানে আমি হ্যাঁ, যেটা বলবো সেটাই অনেকটা ও কাস্টমাইজ যেটা আর কি, ঠিক আছে। 2008 মডেল সবই একই প্রাইস, 2009 মডেল সবই একই প্রাইস। হ্যাঁ, মানে ব্যাচ ওয়াইজ যেগুলি আসে, হ্যাঁ অনেকটা ওই রকম। আবার মনে করেন কি আপনি একটা ফার্নিচার অর্ডার দিয়েছেন কোথায়, একজন কি বলে ওই যে ফার্নিচার হাউসে, ঠিক আছে। সেখানে দেখা যাবে কি আসলে আপনারটার জন্য আপনারটার প্রাইস, আপনি অর্ডার দিয়েছেন, আপনি অর্ডার দেওয়ার পর তারা এটা প্রডিউস করবে। সো এটা হলো স্পেসিফিক প্রাইস মেথড। এখানে কোনো লিফো ফিফো এগুলি না। বাট ওরা কোনটা লিফো ফিফো করবে? ফিনিশ গুডস করতে পারবে না, বাট লিফো ফিফো করবে কোনটা? ধরেন এটা যে র মেটেরিয়াল, ইনভেন্টরি। জি, ঠিক আছে। ফার্স্ট ইন ফার্স্ট আউট অলরেডি আমরা ডিসকাস করেছি। জি স্যার। যদি এখানে তো অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছে, যদি মনে করেন যে তাহলে আমি হালকা ডিসকাস করে দিব। দেন স্যার, দিলে ভালো হয়। ডিসকাস করা ভালো হবে স্যার। ওকে, এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে, ধরেন আমি যেটা আজকের ক্লাসের প্রথমে বলেছিলাম যে আপনি তো বিভিন্ন স্লটে অথবা বিভিন্ন ডেটে আপনি র মেটেরিয়াল পারচেজ করবেন, তাই না? এই র মেটেরিয়াল পারচেজ গুলি কি আমরা ইভেন্চুয়ালি কি এগুলি প্রোডাকশনে আমরা ট্রান্সফার করব, ওয়ার্কিং প্রসেসে আমরা ট্রান্সফার করব। এখন কোশ্চেন হচ্ছে এই যে ওয়ার্কিং প্রসেসে ট্রান্সফার করার উপর বেসিস করে কি আপনার কস্টিং ডিপেন্ড করবে, আমি কত এটার প্রাইসিং কি হবে অথবা কস্টিং কি হবে সেগুলো ডিপেন্ড করবে। এখানে আমি যেটা বলেছিলাম যে যখন আমরা ফিফো ফলো করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে প্রথমে আমরা যে র মেটেরিয়াল গুলো পারচেজ করেছিলাম আমরা ওই প্রোডাকশন ফ্লোরে ওই র মেটেরিয়াল গুলো কিন্তু আগে ইস্যু করব। মানে এইভাবে ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। তাহলে আমাদের সবসময় কি সেফটি স্টকে অথবা কি আপনার ক্লোজিং ইনভেন্টরিতে যেগুলি লাস্টে আসবে, ওয়্যার হাউসে ঢুকবে, সেগুলি হচ্ছে কি আপনার ইনভেন্টরি হিসেবে থেকে যাবে। ক্লিয়ার? জি স্যার। বিষয়টা কি এমন স্যার যে যেটা লাস্টে আসবে সেটা থেকে যাবে? বিষয়টা কি এমন স্যার? থেকে যাবে মানে হচ্ছে ওই প্রাইসিং হবে? মানে কি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রাইসিং আর একটা হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট, ঠিক আছে? জি স্যার। স্যার এখানে কি ফিজিক্যাল মুভমেন্টটা হবে নাকি? না, এখানে ধরেন কি যেমন আমাদের ক্ষেত্রে, আমাদের ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট হইতে হবে, বুঝতে পেরেছেন? ফিজিক্যাল মুভমেন্ট যদি না হয়, কারণ আমাদের এখানে আবার কি ডেট অফ এক্সপায়ারির একটা ইস্যু আছে। হ্যাঁ, ফিজিক্যাল মুভমেন্ট প্লাস হচ্ছে কি সিস্টেমে দুইটাই কিন্তু হয়। আবার অনেক ইন্ডাস্ট্রি আছে ধরেন সবগুলি র মেটেরিয়ালই কি প্রায় একই ধরনের, হ্যাঁ একই নেচারের, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ওষুধের পটেন্সির ক্ষেত্রে ওষুধের পটেন্সি একটা ইম্পর্টেন্ট জিনিস। এই কারণে দেখবেন কি এখানে ব্যাচ কোন ডেটে আসছে, ব্যাচ অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আপনার রেকর্ড হয়, এবং কোন ব্যাচ থেকে র মেটেরিয়াল ইস্যু হচ্ছে সেটাও কিন্তু আমাদের বিএমআর বলে, ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, এগুলো কিন্তু মানে রেকর্ড করা থাকে। সো আপনি ফার্মাসিউটিক্যাল প্লাস অন্যান্য সফিস্টিকেটেড বিজনেস যেগুলি, এগুলির ক্ষেত্রে আপনি ফিজিক্যাল মুভমেন্ট প্লাস আপনার ভ্যালুয়েশন দুইটাই কিন্তু ওই মেথডে করতে হবে। আর কিছু ইন্ডাস্ট্রি আছে ধরেন কি যেমন কাঠের ক্ষেত্রে উডের ক্ষেত্রে, রডের ক্ষেত্রে, রড বিএসআরএম স্টিল মিল, এই রড গুলি যখন ইস্যু করবেন আপনি আগে থেকে দেন, পিছন থেকে দেন, পরে থেকে দেন, এটা কি খুব একটা কি ডিফারেন্সিয়েট করবে? সো আপনি কি জাস্ট হলো সিস্টেমে কি আপনি শুধু রেকর্ড করে রাখবেন, ফিজিক্যাল মুভমেন্ট না হলেও চলবে।
কি জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আর লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, লাস্ট ইন যেটা সবার লাস্টে যেগুলি ঢুকবে সেগুলি আমরা কি ফার্স্টে ইস্যু করব। মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে সবার লাস্টে আমরা যেগুলি পারচেজ করব সেগুলি কি প্রোডাকশন ফ্লোরে আমরা ফার্স্ট ইস্যু করব। ঠিক আছে? সো এখানে কি আপনার স্টোরে সবসময় কি একটা সেফটি স্টক থাকবে, যেগুলি হচ্ছে কি প্রথমে যেগুলি আসছিল সেগুলি কি আপনার সবসময় স্টোরের মধ্যে থেকে যাবে। এটা হচ্ছে কি এই সিস্টেমের লিমিটেশন। আমরা যদি কখনো স্টক আউট না করি তাহলে দেখবেন কি প্রথমে যেগুলি আসছিল এগুলি সবসময় কি আপনার ওয়্যার হাউসে রয়ে যাবে। সো এটা একটা প্রবলেম। আর আরেকটা আর যখন স্যার ওটা এক্সপায়ার হয়ে যাবে তখন তো ওটা লস হিসেবে চলে তখন যাবে। ওই যে আমরা যখন ভ্যালুয়েশন করব কস্ট এবং এনআরবি হুইচএভার ইজ লোয়ার, তখন এনআরবি দেখবেন কি এটার প্রাইস অনেক কমে যাবে, তখন আপনার পুরাটাই কি আপনার লস হিসেবে রিকগনাইজ Loss, করতে হবে। জি স্যার। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল, জি জি জি। স্যার লিফো মেথডটা কোথায় ইউজ হয়? মানে আমরা তো এই প্রসেসটা জানলাম যে লাস্টে যেটা ইনপুট হচ্ছে সেটা ফার্স্টে আউটপুট হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বাস্তব কোম্পানিতে ইউজ হয়। হ্যাঁ হয়, হচ্ছে। অনেক ক্ষেত্রেই হচ্ছে। ধরেন লিফো কি, যদি আপনি কখনো স্টক মেনটেন না করেন, স্টক মানে কি সেফটি স্টক আপনি মেনটেন না করেন, আপনি সবসময় কি এটা মুভমেন্টের উপর থাকবে যে আপনার র মেটেরিয়ালের খুব স্কেয়ারসিটি আছে। স্কেয়ারসিটি মিনস আপনি সবসময় কি স্টকে কোনো র মেটেরিয়াল রাখতে পারেন না। আপনার আসার পর কি, যেমন ওডের ক্ষেত্রেই বলেন, ওডে কি আপনি কি খুব বেশি দিন কি কাঠ রেখে দিতে পারবেন? তা কিন্তু না। আপনি দেখবেন কি একটা অর্ডার দিবেন ফার্নিচারের দোকানে, আপনি একটা অর্ডার দেওয়ার পর কি তারা কাঠ প্রসেসিং শুরু করবে, তাই না? সো তাদের এখানে কিন্তু সবসময় কিন্তু আপনার সেফটি স্টক থাকবে না। তো এই ধরনের ইন্ডাস্ট্রি, ধরেন বিএসআরএম এর ক্ষেত্রে, রডের ক্ষেত্রে সেম। আপনারা দেখবেন বিএসআরএম প্লাস অন্যান্য যে কোম্পানিগুলি আছে অনেকে কিন্তু আপনার কি অ্যাডভান্স কিন্তু পেমেন্ট নেয়। হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার সিস্টেমই হচ্ছে কি, যখন আপনার অর্ডারটা পাবে তারা করবে কি, তাদের কারণ কি, তাদের দুইটা জিনিস স্কেয়ারসিটি আছে, এক হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল আর সেকেন্ড হচ্ছে কি স্পেস। সরি, কারণ ওই ধরনের স্টিল মিলস যেগুলি আছে তাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালটাই কিন্তু সবচেয়ে বড় থাকে, তাদের কিন্তু অন্যান্য অ্যাসেট কিন্তু তেমন একটা নাই। অন্যান্য তেমন অ্যাসেট নাই মানে কি, ধরেন আসলে রড যেখানে তৈরি করে এখানে তো আসলে খুব হাইলি সফিস্টিকেটেড কোনো ইকুইপমেন্টের দরকার হয় না, তাই না? সো এখানে দেখবেন কি আপনার কখনো কিন্তু ফিক্সড অ্যাসেট কম, কিন্তু তাদের কি কারেন্ট অ্যাসেট অনেক বেশি থাকে। সো এই ধরনের ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে আপনি লিফো ফলো করেন, ফিফো ফলো করেন, আপনার কিন্তু ডিফারেন্সিয়েট করবে না। বাট যেগুলো হচ্ছে আপনার কি এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এগুলোর ক্ষেত্রে বেসিক্যালি কি কখনো দেখবেন কি লিফো ফলো করা হচ্ছে না। কারণ কি, এগুলোর একটা সেফটি স্টক সবসময় কি আপনার মেনটেন করা লাগে। সো সেফটি স্টক যেখানে মেনটেন হবে সেখানে লিফো মেথডটা ইউজ করা কিন্তু খুব একটা ওয়াইজ না। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আরো কিছু প্যারামিটার আছে, আরো কিছু প্যারামিটার আছে সেখানে কি আপনারা দেখবেন যে কি আপনার লিফোর যে পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে, মানে আপনার মেরিটস আছে, ডিমেরিটস আছে, সেগুলি যখন পড়বেন তখন আপনারা এমনিতেই বুঝে যাবেন যে এখানে কি বলতে চাচ্ছে। এরপরে আসেন বেস্ট স্টক মেথড। বেস্ট স্টক মেথডটা কি, সার্টেন একটা গুডস সবসময় কি আপনি আপনার ইয়েতে রেখে দিবেন, ওই আপনার সেফটি স্টকে। সো এটা কি কখনো আপনার ভ্যালুয়েশনে আসবে না। ঠিক আছে, আপনি লিফো ফলো করেন আর ফিফো ফলো করেন অথবা ওয়েটেড এভারেজ ফলো করেন, এটা কোনো ডিফারেন্সিয়েট করবে না। কি আপনার একটা সার্টেন গুডস আপনি সবসময় কি আপনার ইনভেন্টরিতে রেখে দিবেন। সো এটা হচ্ছে কি আপনার ভ্যালুয়েশন, ওইটা কি যখন আসছে যেভাবে আসছে এভাবে এটা থেকে যাবে, এটা কখনো কি আপনি প্রোডাকশন ধরে আপনি ইস্যু করতে পারবেন না। স্যার সেফটি স্টক স্যার এটা অনেকটা লাইক দ্যাট। তো সেক্ষেত্রে স্যার এটা এক্সপায়ারি অথবা কোনো ইস্যু, এই ইস্যুগুলো স্যার থাকে না স্যার? কাজ করে না। হ্যাঁ, এরকম করে অনেক সময় ধরেন কি যে প্রতিবারই কি 100% তারা ইস্যু করবে, দেখবেন কি মানে প্রথম যে চালানটা আসলো এটা থেকে 30% রেখে দিল, হ্যাঁ 70% প্রোডাকশন করে ইস্যু করলো, হ্যাঁ আবার ওপেনিং ইনভেন্টরি যা ছিল সেটা কি আপনার ট্রান্সফার করে দিল, পরের যে চালান আসলো সেটা থেকে আবার 30% রেখে দিল অথবা 20% রেখে দিল। মানে স্যার তাহলে এরা পার চালানের 30% রাখে, মানে জাস্ট লাইক এক্সাম্পল, এটা একটা আইডিয়াল না, ঠিক আছে? মানে আপনার একটা তো বেস্ট স্টক তো রাখতে হবে, আবার 20%ও রাখতে পারে, 15%ও রাখতে পারে, এরকম হোয়াট এভার, বাট তাদের সিস্টেমটা হচ্ছে এটা, আমি সিস্টেমের কথা বলছি। বাট এই যে এখানে পার্সেন্টেজ যেটা বলেছি সেটা ভেরিয়েবল। স্যার ইন্টেনশনটা কি স্যার এটা রাখার স্যার?
এর ইন্টেনশনটা হচ্ছে কি আপনার কখনো কি হুট করে দেখবেন কি কিছু কিছু ক্ষেত্রে আপনার র মেটেরিয়াল খুব স্কেয়ার হয়ে যেতে পারে, স্কেয়ারসিটি অফ র মেটেরিয়ালের কারণে, যে আপনার এই স্পেশালি কি তারপরে আসেন এভারেজ প্রাইস মেথড। এভারেজ প্রাইস মেথড কিছুই না, একটা হচ্ছে সিম্পল এভারেজ প্রাইস মেথড, এটা নাম দিয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি 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 বলেন বলেন। স্যার, একটা প্রতিষ্ঠান যদি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, দেখা গেল এদের প্রতিনিয়ত যে উৎপাদনটা হচ্ছে একটা প্রোডাক্ট, এট এ টাইমে যে প্রোডাক্টটা আসছে এটার গুণগত মান বা একটু মানে অন্য কোনো ত্রুটি থাকার কারণে এমন যদি হয় যে এই প্রোডাক্টটা আগে আউট করার দরকার, এই ক্ষেত্রে কি সে মেথড চেঞ্জ করতে পারবে? ওই যে আরেকটা বললাম না, ফেফো, ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। হ্যাঁ, ধরেন ত্রুটি মানে এটাই ধরেন, হ্যাঁ করতে পারে, হ্যাঁ এটা স্পেশাল ভাবে কিন্তু দিয়ে দেয় আর কি। ঠিক আছে স্যার, এট এ টাইমে কি মানে দুইটা মেথড ইউজ করা যায়? না না না, এখানে কোশ্চেনটা দেখেন, আপনি যেটা বলেছেন এখানে ফিজিক্যালি মুভমেন্ট হবে হচ্ছে আপনার যেগুলো এক্সপায়ারি করতেছে আগে সেটা, ঠিক আছে, কিন্তু আপনার ভ্যালুয়েশন টেকনিক কিন্তু আপনার লিফ হই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, সিম্পল এভারেজ প্রাইস, টোটাল ইউনিট প্রাইস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পারচেজ। টোটাল ইউনিট প্রাইস মানে কি, ধরেন আমরা 10টা চালানে আমি পারচেজ করেছি অথবা 10টা পারচেজ অর্ডার ইস্যু করেছি, তাহলে 10টার 10টা প্রাইস থাকবে, একটাই 5, আরেকটাই হচ্ছে মনে করেন 10, 5 প্লাস 10, আরেকটা পারচেজ করেছি ধরেন 15 করে, আবার 15, যতগুলো রেট থাকবে প্রাইস রেট তাদেরকে এভারেজ করে যে রেট হবে সেটা টোটাল নাম্বার অফ পারচেজ দিয়ে কিন্তু। জি স্যার, জি স্যার। নাম্বার অফ পারচেজ ধরেন আমি 10 বার পারচেজ করেছি, তাহলে 10 দিয়ে ভাগ হবে। সো 10টা রেট পেয়েছি আমি, 10টা রেট ভাগ হচ্ছে কি, আমি 5 টাইমস ধরেন পারচেজ করেছি, তাহলে 5 দিয়ে ভাগ। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওয়েটেড এভারেজ প্রাইস মেথড, টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইউনিটস। টোটাল কস্ট কি, টোটাল কস্ট হচ্ছে ইউনিট ইনটু হচ্ছে কি রেট পার ইউনিট ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইউনিটস, যার নাম্বার অফ ইউনিটস যা পারচেজ করেছি। রিয়েলি এভারেজ মেথড যা বোঝায় সেটা হচ্ছে ওয়েটেড এভারেজ। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকবার স্যার যদি বলতেন। মানে ধরেন আমি প্রথম চালানে আমি 1000 পারচেজ করেছি 5 টাকা করে, তাহলে কত আসলো, 1000 গুণন হচ্ছে 5 ইকুয়াল টু 5000। জি স্যার। প্লাস পরের চালানে আমি পারচেজ করেছি অ্যানাদার 1000 ইনটু হচ্ছে 10 টাকা করে, তাহলে 10000, তাহলে 5000 প্লাস 10000, এরকম ভাবে 10টা চালানের টোটাল যা কস্ট আসবে সেটা ডিভাইডেড বাই কি টোটাল নাম্বার অফ ইউনিটস। টোটাল নাম্বার প্রথম চালানে আমি 1000, পরের চালানে 2000, এভাবে যোগ করে টোটাল 10টা চালানে যা আসছে এই টোটাল কোয়ান্টিটি দিয়ে আমরা ভাগ করব। তার মানে টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি ইকুয়াল টু ওয়েটেড এভারেজ প্রাইস মেথড। ক্লিয়ার? জি স্যার, আমার একটা কনফিউশন ছিল স্যার। কি স্যার, আমরা পার ইউনিটস এখানে যেমন আমাদের ইনভেন্টরি পার ইউনিটস এর আমরা প্রাইসটা বের করছি আর কি, যে এই কিন্তু আমরা যে কস্ট প্রাইস মেথড যেটা দেখলাম স্যার ফার্স্টে, এখানে ফিফো লিফো যেটা যে আমরা কখন কোন ইনভেন্টরিটা থেকে কিভাবে আর কি ইউজ করব আর কি প্রোডাকশন পারপাসে, তো এখানে স্যার মানে এখানে প্রাইজিংটা এখানে যেমন এভারেজ প্রাইস মেথডে যেমন আমি সিম্পল এভারেজ হোক ওয়েটেড এভারেজ হোক আমি পার ইউনিট আমি আমার কস্টিংটা আমি বুঝতে পারছি, বাট কস্ট প্রাইস মেথড যেটা এখানে যেমন স্পেসিফিক প্রাইস মেথডটা যেমন বুঝলাম যে ব্যাচ ওয়াইজ বা মডেল ওয়াইজ এখানে প্রাইজিংটা হয়, বাট ফিফো লিফোর ক্ষেত্রে প্রাইজিংটা আমরা কিভাবে স্যার ডিটারমাইন করছি, আসলে এই জিনিসটা একটু আনক্লিয়ার থেকে গেছে আমার কাছে, এই জন্য স্যার বলছিলাম। ওনার আনসারটা কে দিতে পারেন বলেন? খুব সহজ কোশ্চেন বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকবার যদি কোশ্চেন উনি আবার কোশ্চেন করবে। উনি বলেছে যেমন সিম্পল এভারেজ প্রাইস মেথডে আমি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি কি টোটাল ইউনিট কি টোটাল নাম্বার অফ পারচেজ দিয়ে আমি বের করলেই আমি বুঝতেছি অ্যাকচুয়ালি প্রাইস কত আসতেছে। জি স্যার।
যখন আমি ফিফো লিফো ইউজ করব তখন তো এইভাবে কিন্তু আমি কস্টিং করে অ্যানালাইসিস করতেছি না, এটা তো ডাইরেক্ট হচ্ছে ফিফো অনুযায়ী চলে যাচ্ছে অথবা লিফো অনুযায়ী চলে যাচ্ছে, এটা তো আমি ডাইরেক্ট প্রেস আউট করতে পারতেছি না। সো এখানে কস্টিংটা কিভাবে রেকর্ড হচ্ছে? এম আই রাইট? জি স্যার, জি স্যার। স্যার এখানে কস্টিংটা এভাবে রেকর্ড হবে স্যার যদি যখন যাবে স্যার, যখন প্রোডাক্ট এগুলো লিখে রাখা হয় যে আমি এত টাকা ইউনিট ধরে 5 টাকা ইউনিট ধরে 10,000 পণ্য কিনছি, যখন এটা যাবে, যখন পণ্য র ম্যাটেরিয়ালসে যাবে তখন ওই রকম ভাবে লেখা থাকবে যে 5 টাকার ইউনিটের পণ্যগুলো 5,000 পণ্যগুলো কিনা হয়েছে, ওই পণ্যগুলো গেল। যদি 6,000 পণ্যগুলো কেনা হয় তাহলে এর পরের লটে যেটা আসবে সেটা যাবে। সো এখান থেকে আমরা জানতে পারবো যে কোন মানে কতটুকু কিনেছিলাম, কতটুকু পণ্যটা আমার কিনেছিলাম সেটা গেল। এইভাবে স্যার আইডেন্টিফাই করতে পারবো স্যার যে আমার কত টাকা কস্ট হয়েছে। এখানে যেটা ঠিক আছে, আপনার কোশ্চেন আনসার ঠিক আছে। আমি আরেকটু বলি, ধরেন আমরা যখন স্টোর লেজার করব, স্টোর লেজার চিনি তো আমরা, জি স্যার, যে কত টাকা মূল্যে কত কোন প্রোডাক্টটা স্টোর লেজারে কিন্তু সবসময় কিন্তু দেখবেন কি প্রথমে আসবে ওপেনিং ইনভেন্টরি, অ্যাড হচ্ছে কি পারচেজ যেগুলি, তাই না? এভাবে কিন্তু আসতে থাকে। হ্যাঁ, ডেট ওয়াইজ কিন্তু আপনার পারচেজ থাকবে। পারচেজের মধ্যেই হুট করে দেখবেন কি আপনার ইস্যু আসতেছে, তাই না? জি স্যার। এখন ইস্যু আমরা এখানে কি ওই যে প্রথমে যেটা বলেছি যে এভারেজ প্রাইস মেথডে, এভারেজ প্রাইস মেথডে আমরা কি আসলে কি টোটাল কোয়ান্টিটি যা পারচেজ করেছে একটা পারচেজ প্রাইসের থেকেও আমরা কিন্তু একটা সেপারেট কিন্তু রেট ধরে তারপরে কিন্তু এখানে ভ্যালুয়েশন করতেছি। এই কারণে কিন্তু এভারেজ প্রাইস কি, ধরেন কোন একটা চালানে 5 টাকা, পরের চালানে ধরেন 7 টাকা, সো আমরা এভারেজে কি 6 টাকা ধরে কিন্তু ইস্যু করব। কিন্তু এই 6 টাকার কিন্তু কখনো কিন্তু আপনি কিন্তু সাপোর্টিং পাবেন না। কোনো যদি আপনি পারচেজ ডকুমেন্ট দেখেন, আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন না যে 6 টাকা কবে কিনলাম। সো এটা হচ্ছে কি এভারেজ প্রাইস কি আপনার ক্যালকুলেশন থেকে আপনার বের হয়েছে। আর ফিফো এবং লিফোতে কি, এটা হচ্ছে কি 100% আপনার কি পিআই, আপনার পিআই তে যে প্রাইস থাকবে, আপনার অফারে যে প্রাইস থাকবে অথবা পারচেজ ডকুমেন্টে যে প্রাইস থাকবে, ওই প্রাইসে কিন্তু আমরা কিন্তু ইস্যু করতেছি। এই কারণে এখানে কিন্তু ফার্দার কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার হয় না। এখানে শুধু একটা জিনিস দরকার, কারণ এই জিনিসগুলি কিন্তু আসলে কিন্তু ম্যানুয়ালি কিন্তু মেইনটেইন করা খুব টাফ। সো এগুলি টোটালি কি সিস্টেম অনুযায়ী অথবা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনার এগুলি দেখাইতে হয়। তখন সফটওয়্যারে আপনার যে কমান্ডটা দেওয়া থাকবে, ধরেন যখনই আমি ইস্যু করব তাকে আমি একটা পথ দেখিয়ে দিব যে আমার প্রথমে যে ইনভেন্টরি গুলি ছিল সেগুলি কিন্তু ফার্স্ট আমি ইস্যু করবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার, জি ক্লিয়ার। তো আপনি যখনই কি 1 তারিখে প্রথমে দেখবে সে ওপেনিং ইনভেন্টরিতে কোনো আপনার ইনভেন্টরি ছিল কিনা, প্রথমে ইস্যু দেখাবে সে ফার্স্ট ওপেনিং ইনভেন্টরিতে। সো ওপেনিং ইনভেন্টরি একটা প্রাইস ছিল যেগুলো আগে থেকে গত মাস থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে, যে ওই ফার্স্টের গুলোই আমরা ইস্যু করে দেব। আমি ফিফো মেথডের কথা বলছি। আর সেকেন্ড হচ্ছে কি 1 তারিখে যে মালগুলি অথবা যে র মেটেরিয়াল গুলি সেগুলি কি সেকেন্ড ডেটে আপনি ইস্যু করবে। সো ওইখানে কি আমরা পারচেজের সময় একটা রেট ইউজ করেছিলাম, জি কত টাকা, ওই রেটটাই কিন্তু এখানে কিন্তু আপনার ইস্যু দেখাবে সে। সো এইভাবে আপনার ক্রোনোলজিক্যালি আপনার ডেট অনুযায়ী সে কি আস্তে আস্তে ইস্যু করতে থাকবে। লাস্টে যেগুলি আপনার ব্যালেন্স থেকে যাবে সেগুলি কিন্তু আপনার ক্লোজিং ইনভেন্টরি। সো লাস্টের ডেটে কি আপনার কম্বিনেশন অফ 2 দিন অথবা 3 দিন অথবা 4 দিন অথবা 5 দিনের ইনভেন্টরি থাকতে পারে। সো এগুলি কি ওই পার্টিকুলার যে ইনভয়েস প্রাইস ছিল সেটাই সেই অনুযায়ী আপনার রেকর্ড হয়ে যাবে। সো আপনার আর ফার্দার ক্যালকুলেশনের দরকার হবে না। স্যার ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। এখন আসেন কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ প্রাইস মেথড। ওয়েটেড এভারেজ প্রাইস মেথড এবং কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ প্রাইস মেথড দুটোর মধ্যে পার্থক্য কি? দেখেন ওয়েটেড এভারেজটা হচ্ছে কি 1 মাসের টোটাল পারচেজকে আমরা একসাথে করতেছি। হ্যাঁ জি স্যার, 1 মাসের টোটাল পারচেজকে আমরা একসাথে করে তারপরে কি এভারেজ কোয়ান্টিটি বের করতেছি। বাট কিউমুলেটিভে আমরা কিন্তু ওই আগেরটার সাথে মানে পরের চালানেরটা যোগ করে দেন টোটাল করে ভাগ করছে স্যার, এরকম কি? হ্যাঁ অন লাইক দ্যাট, বাট আরেকটু আমি ডিটেইল বলি। ধরেন আপনার ওপেনিং ইনভেন্টরি একটা ছিল, 1 তারিখে আরেকটা পারচেজ হয়েছে, 2 তারিখে কি আপনি একটা ইস্যু করতেছেন, 2 তারিখে আপনি ইস্যু করতেছেন। সো আপনার এখানে এভারেজ হবে কি ওপেনিং ইনভেন্টরি প্লাস 1 তারিখের পারচেজ, 2 টার একটা এভারেজ বের হবে। এভারেজ বের হয়ে আপনার 3 তারিখে কি ইস্যু দেখাবে একটা ওই রেটে। সো একটা ইস্যু হয়ে যাবে, একটা ক্লোজিং ইনভেন্টরিতে ওই রেটে রয়ে যাবে। আবার ধরেন 3 তারিখে 4 তারিখে কি আমরা আবার পারচেজ করলাম, 5 তারিখে আবার পারচেজ করলাম,
6 তারিখে গিয়ে আবার ইস্যু করতেছি। সো 6 তারিখে কি আবার আরেকটা কি আপনার কিউমুলেটিভ এভারেজ হবে। কোনটা? ওই যে 3 তারিখে একটা ক্লোজিং ব্যালেন্স ছিল, 5 তারিখে একটা পারচেজ, 4 তারিখে একটা পারচেজ, এই টোটাল পারচেজ এবং একটা কিউমুলেটিভ ক্লোজিং ব্যালেন্স, এই তিনটার আবার কি একটা এভারেজ হবে। এভারেজ হয়ে 6 তারিখে কি আমরা একটা ইস্যু দেখাবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। সবাই কি বুঝতেছে কিনা? বুঝতে জি স্যার, ক্লিয়ার স্যার। বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পেরেছি। এগুলোর ম্যাথ করলে আরো বেশি ভালো হইতো আর কি। ম্যাথ আছে, আমি দেখাবো। হ্যাঁ, আর পিরিয়ডিক ওয়েটেড এভারেজ প্রাইস মেথড, আজকে তো এমনিতেও সময় শেষ। স্যার আরেকটা কথা বলতাম স্যার, ফেফো যেটা ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট, হ্যাঁ স্যার এটা ফার্স্ট আজকে আপনার থেকে শুনলাম স্যার, মানে কোনো বই আর কি এটা পড়ে দেখিনি, প্লাস এটা লেকচারেও দেখছি না এই টার্মটার ইউজ। তো স্যার এটা কি মানে ইউজ করা হয় আমরাও দেখি অর্গানাইজেশনে বা এরকম স্যার? এটা মানে এটা কি কোনো অর্গানাইজেশনে যেগুলোতে ইউজ করা হয়, বাট এটা লেকচারে মেনশন করা দেখছি না, প্লাস কোনো বইও দেখিনি এর আগে। তো এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। নেটে সার্চ দিয়ে শিখে নেবেন, ঠিক আছে? এটা আসলে কি, এটা কোনো মেথড না, এটা হলো কি প্র্যাকটিস। এটা বুঝতে পেরেছি কনসেপ্টটা, এটা কি বিষয়টা কি এরকম? এটা কিন্তু আসলে কখনো কি বইতে আপনার এটা ওইভাবে, কিন্তু এটা আসলে কি সায়েন্টিফিক না। হ্যাঁ, আচ্ছা, এটা সায়েন্টিফিক না। এটা আমার সময়ের চাহিদায় আমি এই ডিসিশনটা নেব যে আমার এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমি এটা লস হয়ে যাচ্ছে, আপনি লস হয়ে যাচ্ছে, এটা সবাই করবে। আপনার ধরেন কি এটা আপনার এফএমজিসিজি যেগুলি ফাস্ট মুভিং, হ্যাঁ, কনজিউমার গুডস, হ্যাঁ, এগুলির ক্ষেত্রে তো এটা 100% অ্যাপ্লিকেবল। ধরেন আপনি চানাচুর, হ্যাঁ, চানাচুর আপনি কিনছেন, চানাচুর দোকানে গিয়ে প্রথমেই দেখবেন কি ডেট অফ এক্সপায়ারি আছে কিনা, নাকি? জি অবশ্যই জি স্যার। চানাচুর যদি 2 মাসও থাকে অথবা 1 মাসও থাকে, তাতেও কিন্তু কিনবেন না। এটা হলো আমার সাজেশন। বেসিক্যালি 6 মাস থাকে না, এগুলি কি আপনার খুব সেনসিটিভ আইটেম, এবং এগুলি আমার প্র্যাকটিক্যালি আমি যা দেখেছি, হ্যাঁ, এবং আমার এক্সপিরিয়েন্স এটা কিনার, হ্যাঁ, যদি 6 মাস থাকে, ম্যাক্সিমাম 3 মান্থ ভ্যালিডিটি আছে, এরকম দেখে কিনবেন, নয়তো কিন্তু আসলে চানাচুর হাইজেনিক না। আই থিঙ্ক সো। এবং খাওয়ার পর আপনি বুঝতে পারবেন এটা যে একটু অন্যরকম লাগবে, বাট উইদিন দ্য ফার্স্ট মান্থ কিনতে পারলে তো খুবই ভালো। এটা বেভারেজের ক্ষেত্রেও দেখেছি যে কোকা-কোলা যখন, হ্যাঁ, কোকা-কোলা যেগুলো শুরুর দিকে, সেগুলো দেখা যায় যে টেস্ট আলাদা রকম থাকে, যেগুলো এক্সপায়ার হওয়ার কাছাকাছি চলে গেলে টেস্টই বদলে যায়। সো বি কেয়ারফুল। হ্যাঁ, সো পিরিয়ডিক ওয়েটেড এভারেজ, হ্যাঁ, পিরিয়ডিক ওয়েটেড এভারেজ হচ্ছে আপনার, দেখেন, কস্ট অফ ওপেনিং ইনভেন্টরিজ ফর্মুলাটা, কস্ট অফ ওপেনিং ইনভেন্টরিজ। আমি এগুলি কি অন্যান্য লেকচারে সবসময় কি আমি প্রত্যেকটা আইটেম ওয়াইজ আমি দেখিয়ে দিই, কিন্তু আজকে অ্যাকচুয়ালি কি টাইম কমের কারণে আমি ডিটেল বলতে পারতেছি না। তবে আমি নেক্সট ক্লাসে আমি এগুলো দেখিয়ে দিব, ঠিক আছে? অঙ্ক তো করবোই, প্লাস এখানেও দেখাই দিব, ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে সরি, আমি একটু তো আমি নেক্সট ক্লাসটা কিন্তু বলছি হাফ এন আওয়ার থেকে, আমি আগে থেকে আমি স্টার্ট করব, ঠিক আছে? আমি 6:30 থেকে স্টার্ট করব। ওকে স্যার। আর এখানে জাস্ট আমি এটা শেষ করে দিই। মার্কেট প্রাইস মেথড হচ্ছে, সরি, এটা তো শেষ করি, এটা পিরিয়ডিক ওয়েটেড এভারেজ প্রাইস মেথড, কস্ট অফ ওপেনিং ইনভেন্টরিজ প্লাস টোটাল কস্ট অফ রিসিভড ইন দ্য পিরিয়ড। সো ওপেনিং এ যা ছিল আর আমি টোটাল যা রিসিভ করেছি, দুটারই কস্ট আসবে, মানে ভ্যালু আসবে। কস্ট অফ ওপেনিং ইনভেন্টরিজ প্লাস টোটাল কস্ট অফ রিসিভ, মানে আমি টোটাল কত রিসিভ করেছি, ডিভাইডেড বাই ইউনিটস অফ ওপেনিং ইনভেন্টরি প্লাস টোটাল ইউনিটস রিসিভ ইন দ্য পিরিয়ড। তার মানে এখানে এভারেজ কিন্তু একটা রেটই আসবে। ক্লিয়ার? এখানে কিন্তু এভারেজ রেট কিন্তু একটাই আসবে, কিন্তু উপরেরটার মেথড কিউমুলেটিভ ওয়েটেড এভারেজে যখনই আপনি ইস্যু করবেন তখনই কিন্তু একটা রেট আসবে। এখানে মাল্টিপল রেট আসবে সিতে, বাট ডিতে কিন্তু একটা রেট আসবে, আবার বিতেও কিন্তু একটা রেট আসবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। তো এখানে পিরিয়ডিক, কিন্তু এটা প্র্যাকটিস হয় কিভাবে স্যার? বুঝি নাই আলটিমেটলি স্যার এই বিষয়টা ক্লিয়ার, বাট প্র্যাকটিস হয় কিভাবে? আমার তো আমি দেখাবো বছরে বিভিন্ন সময় ইস্যু করতে হয়। এগুলি কি ধরেন আইটেম যেখানে কম,
আইটেম যেখানে কম আপনার একটা রেট বের করে ফেলে, হ্যাঁ ধরেন একবারে পারচেজ করে ফেলছে, বারবার পারচেজের কোনো ঝামেলা নাই, হ্যাঁ এক মাসে পারচেজ করছে, এটা পরের মাসে সব কনজিউম হয়ে যাচ্ছে, শেষ। আবার পরের মাসে কি এক মাসের পারচেজ একবারে করতেছে, আবার ইস্যু করবে কি সারা মাস ধরে। তো এরকম যদি হয়, হ্যাঁ সেক্ষেত্রে এগুলি আপনার ভালো আউটপুট আসে। যেমন কেমিক্যালের ক্ষেত্রে, কেমিক্যাল কি ধরেন মিড ফুডের যে সমস্ত কোম্পানিগুলি আছে তারা করে কি আপনার সিঙ্গাপুর থেকে অথবা চায়না থেকে একবারে কিন্তু বাল্ক নিয়ে আসে, হ্যাঁ সো একবারে বাল্ক নিয়ে আসলো, নিয়ে তারপরে কি ওভার দ্য মান্থ তারা এটা করবে কি সেল করবে। সো এগুলির ক্ষেত্রে আপনার কি পিরিয়ডিক ওয়েটেড এভারেজটা ভালো ফল দিবে। কিন্তু ধরেন এফএমসিজি যেগুলি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, তারা আজকে আনতেছে কালকে ডেসপাস, আবার মনে করেন পরশু আনতেছে, এর এই দিনই প্রোডাকশন করে মার্কেটে দিয়ে দিচ্ছে। সো এগুলির ক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডিক ওয়েটেড এভারেজটা কিন্তু ভালো রেজাল্ট দিবে না। জি স্যার। ঠিক আছে। মার্কেট প্রাইস মেথড, মার্কেট প্রাইসে অলরেডি আমি বলেছি রিপ্লেসমেন্ট প্রাইস, রিপ্লেসমেন্ট হচ্ছে র মেটেরিয়ালের ক্ষেত্রে যেটা, হ্যাঁ আর রিয়েলাইজেবল প্রাইস মানে হচ্ছে যেগুলো আমি এনআরবি ক্যালকুলেশন করতেছি সেটা হচ্ছে কি রিয়েলাইজেবল প্রাইস মেথড। মানে এনআরবি টোটাল কনসেপ্টটাই হচ্ছে কি আপনার মার্কেট প্রাইস মেথড। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? স্যার ওকে ওকে। ন্যাশনাল প্রাইস মেথড, হ্যাঁ ন্যাশনাল প্রাইস মেথড, মার্কেট প্রাইস এট প্রি ডিটারমাইন্ড রেট, আর একটু স্ট্যান্ডার্ড রেট, আর একটু ইনফ্লেটেড প্রাইস মেথড। হ্যাঁ স্ট্যান্ডার্ড প্রাইস মেথড হচ্ছে কি অনেক সময় ধরেন কি আপনার ওই যেমন র মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা করি কি যদি ইম্পোর্ট করে নিয়ে আসি আমার সময় প্রায় শেষ, হ্যাঁ এনি টাইম মনে হয় ডিসকানেক্ট হয়ে যেতে পারে, হয়তো বা 5 মিনিট আমি নিচ্ছি। ন্যাশনাল প্রাইস মেথড যেটা স্ট্যান্ডার্ড প্রাইস মেথড বলছি, ধরেন র মেটেরিয়াল আমরা পারচেস করলাম যেটা হচ্ছে কি আপনার ইয়া থেকে আসলো, ওই আপনার ইন্ডিয়া থেকে আসলো। এখন ইন্ডিয়া থেকে যখন আসতেছে র মেটেরিয়ালটা, এটা পোর্ট রিলেটেড খরচ, পোর্টের যে অ্যাসেসমেন্ট হয় অথবা ধরেন বিভিন্ন ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর যে খরচগুলি আছে, এগুলি দেখা যায় কি অনেক সময় কি আপনার অনেক পরে আসে, 1-2 মাস হয়ে যাওয়ার পর অথবা 1 মাস পরে আসতেছে। এখন র মেটেরিয়ালটা যখন ওয়্যার হাউসে ঢুকবে অনেক সময় দেখবেন কি এটার ক্রাইসিস অথবা এটার আর্জেন্সি এত বেশি যে ধরেন আমাদের এখন যে করোনা ড্রাগস গুলি, হ্যাঁ এখন এই করোনা র মেটেরিয়াল আসতে দেরি হয় না, বাট ওষুধ প্রডিউস করে মার্কেটে দিতে কিন্তু তার চেয়ে কম সময় লাগে। জাস্ট হচ্ছে আমরা কোয়ালিটি প্যারামিটার যেগুলি আছে সেগুলি এনশিওর করে আমরা কিন্তু মার্কেটের প্রোডাক্ট গুলি কিন্তু দিয়ে দিই। এখন কোশ্চেন হচ্ছে ধরেন একটা র মেটেরিয়াল আপনার ঢুকলো আজকে, এটা আমরা কোয়ারেন্টাইন রেখে যে টাইম পিরিয়ড ডিক্লেয়ার করা আছে এটা ধরেন কি 15 ডেজ এর মধ্যে আমরা এটা প্রোডাকশনে দিয়ে দিই। এখন প্রোডাকশন ধরেন কি এটা 8 ঘন্টা অথবা কি একদিন প্রোডাকশন, একদিন লাগলো প্রোডাকশন হতে। এখন একদিন অথবা 2 দিন অথবা 3 দিনের মধ্যে আমরা এটা করবো কি ডেসপাস করে এটা মার্কেটে দিয়ে দিলাম। এখন দেখেন টোটাল টাইম পিরিয়ড লাগলো পোর্ট থেকে রিলিজ হওয়ার 20 দিনের মধ্যে কি এটা মার্কেটে আমরা দিয়ে দিচ্ছি। এখন দেখা গেল এই 20 দিনের মধ্যে কি আপনার এই খরচগুলি আসতেছে না, আপনার ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর যে খরচগুলি সেগুলি কি আপনার আসলো হচ্ছে কি 1 মাস পর। এখন কোশ্চেন হচ্ছে এই যে ইনভেন্টরিটা ছিল সেটা তো এখন আপনার স্টকে নাই, সো আপনি ওই খরচগুলি আপনি কোথায় চার্জ করবেন? ক্লিয়ার? স্যার মানে খরচগুলো আসতেছে না বলতে স্যার কোন খরচ? ধরেন কি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর যে খরচগুলি এগুলো 1 মাস পরে দিল আপনার হাতে, বাট আপনি কি ইনভেন্টরিটা কি অলরেডি কি কমপ্লিট করে আপনি এটাকে ফিনিশ গুডস করে এটাকে মার্কেটে দিয়ে দিয়েছেন, মার্কেটে ছেড়ে দিয়েছেন। সো এখন কি ওই ইনভেন্টরির উপর কি আপনি আর কোনো রেট দিতে পারবেন? এটা তো ক্লোজ, ক্লোজ করে আপনি কি করছেন একবারে ফিনিশ গুডস করে এটা মার্কেটে দিয়ে দিচ্ছেন। সো এটার উপর নতুন কোনো প্রাইস কিন্তু এখন আপনি অ্যাড অন করতে পারবেন না। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি করে কি যেখানে আপনি একটু টাইম কনজিউমিং মানে খরচগুলি পাওয়া একটু টাইম কনজিউমিং, আবার ইলেকট্রিসিটি বিল ধরেন আমি তো প্রোডাকশন করেছি বাট ইলেকট্রিসিটি বিলটা আমি কোন মাসে পাবো? পরের মাসের 15 তারিখে গিয়ে পাবো, বাট বাই দ্য মিন টাইম তো আমার প্রোডাকশন হয়ে গেছে এবং মার্কেটে প্রোডাক্ট চলে গেছে। সো এই সমস্ত সিচুয়েশনে করবে কি সবাই একটা স্ট্যান্ডার্ড রেট ধরবে যে মেটেরিয়ালের উপর আরো 20% এডিশনাল ধরে যে রেট সিওটা হচ্ছে কি আমরা সিওজি হিসেবে ধরে এটাকে আমরা কি প্রাইসিং করে ফেলবো। স্যার আমি একটা জিনিস শেয়ার করতাম। জি স্যার যখন আমরা হলে থাকতাম আমরা দেখতাম যে হলে যখন টেন্ডার হতো আর কি তখন দেখা যাচ্ছে যে পুরো 1 বছরের জন্য মানে একটা গ্রুপ অফ কমিটিকে একটা টেন্ডার দেওয়া হতো। তখন টেন্ডারে দেখা যেত স্যার যে এখানে দেখা যেত অ্যাজ এক্সাম্পল যে গরুর মাংস একটা টেন্ডারে একটা রেট দেওয়া হতো যে পুরো বছর যে যতবারই পারচেস করা হবে গরুর মাংস এত টাকা দরে পারচেস করা হবে। এখন দেখা যায় যে এই মাংসের প্রাইস ফ্ল্যাকচুয়েট করতে পারে, দেখা যায় যে 600 টাকা কেজি ধরা হয়েছে
কমে 400 টাকা হতে পারে, আবার 700-800 টাকা হতে পারে। কিন্তু যারা টেন্ডারটা গ্রহণ করে তারা ওই 600 টাকাতেই সব সময় দিবে, দাম কমুক আর বাড়ুক। বিষয়টাকে অনেকটা এরকম রিলেট করা যায় কিনা, মানে এরকম কিনা স্যার? আপনারটা হচ্ছে কি, ধরেন এখানে তো প্রাইসটা আপনি জানেন, হ্যাঁ আপনি তো প্রাইস জানেন, আর এখানেও কি আমরা প্রাইস আগে থেকে জানি। কিরকম ধরেন ডিফারেন্সটা হচ্ছে এরকম যে আপনার সাথে আমি রিলেট করতেছি, আপনার এক্সাম্পলটা ঠিক আছে। ধর এখানে হচ্ছে কি র মেটেরিয়ালটা কি সবসময় কিন্তু একই প্রাইসে আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, র মেটেরিয়ালটা যদি একই প্রাইসে না আসে, যেমন আপনার ধরেন কি, তাহলে স্ট্যান্ডার্ড হলো কি র মেটেরিয়ালটার উপর 20% ওভারহেড ধরে, অথবা ওভারহেডের রেট হচ্ছে আপনার কি, আপনার ধরেন 20% অফ টিপি, অথবা কি আপনার কস্টের উপর ধরে আমরা এটা ফিক্স করে ফেলবো। এই হ্যাঁ, আমরা একটা স্ট্যান্ডার্ড প্রাইস ফিক্স করে ফেলবো। বাট এখানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলতেছে যে অ্যাকচুয়াল রেট এবং আপনার যে স্ট্যান্ডার্ড রেট দুইটার মধ্যে কিন্তু খুব বেশি সিগনিফিকেন্ট ডিফারেন্স যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যান্ডার্ডটা কিন্তু আপনার রিভিউ করতে হবে। তারপরে আপনার স্ট্যান্ডার্ডের ধরা কিন্তু ভুল আছে, কারণ এখানে ভেরিয়েন্সটা কি অনেক সময় কি কোম্পানির কোয়ার্টারলি, ধরেন লিস্টেড কোম্পানি যারা আছে, এই লিস্টেড কোম্পানি কি করলো কি স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে প্রফিটটা কি করলো কোয়ার্টারের মধ্যে কি একটু আপ ডাউন করে ফেললো। এই কোয়ার্টারের প্রফিট নেক্সট কোয়ার্টারে নিয়ে গেলো, আবার নেক্সট কোয়ার্টারের প্রফিট এই কোয়ার্টারে কি আপনার অ্যাবজর্ব করে ফেললো। এইরকম কিন্তু এখানে একটা কারসাজি করার কিন্তু একটা সুযোগ আছে। এই কারণে লিডিং এন্ড ট্রেডিং বলে। লেডিং এন্ড ট্রেডিং, হ্যাঁ ঠিক আছে, যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। সো এই কারণে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতেছে কি আপনি যে স্ট্যান্ডার্ডটা এখানে যেটা ফিক্সড করবেন, এই স্ট্যান্ডার্ডটা যেন নিয়ার অ্যাবাউট টু কস্ট হয়। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যদি দেখেন আপনার এখানে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল কস্ট দুইটা সিগনিফিকেন্টলি ভ্যারি করতেছে, সেক্ষেত্রে আপনি প্রতি কোয়ার্টার অর ইন্টারভ্যাল তো এখানে মান্থলিও বোঝাচ্ছে, ইন্টারভ্যালেই কি আপনি এটাকে রিভিউ করে নিয়ার অ্যাবাউট টু কস্ট নিয়ে আসবেন। যদি না নিয়ে, জি বলুন স্যার এখানে যে ভেরিয়েন্সটা ম্যাক্সিমাম কতটুকু হওয়া যেতে পারে, এটা কি কোনো রেটিং আছে? এখানে না এখানে কোনো রেটিং নাই, সেটা বলছে নিয়ার অ্যাবাউট টু কস্ট হতে হবে, মানে কস্টকে রিপ্রেজেন্ট, নিয়ার অ্যাবাউট কস্টকে রিপ্রেজেন্ট করবে সেটাই হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে জি স্যার ক্লিয়ার স্যার। ইনফ্ল্যাট প্রাইস মেথড, ডিউস প্রাইস মেথড, পড়লেই বুঝবেন, এগুলো আপনার পড়লেই বুঝবেন। ঠিক আছে, এগুলি পড়ে নিবেন, আমি আর এটা নিয়ে ডিসকাস করছি না। আমি নেক্সট টাইম আপনার এখান থেকে কিছু অঙ্ক করাবো। এখানে দেখেন আমি মোটামুটি অলমোস্ট সবই কভার করে ফেলছি। নেক্সট দিন আমি কিছু অঙ্ক দেখাবো, আর এমসিকিউ কিভাবে কোশ্চেন গুলি আসতেছে সেগুলি আমি একটু দেখাবো। ঠিক আছে, এমসিকিউ ডিসকাস করবো প্লাস প্রিভিয়াস ব্যাচ কোশ্চেন দুইটাই আমি ডিসকাস করবো। 1 নম্বর চ্যাপ্টার প্লাস 2 নম্বর চ্যাপ্টার টোটালটাই আমি ডিসকাস করবো। ওকে স্যার আমি চ্যাট বক্সে আমার ইমেইলটা দিয়েছি স্যার, কত ক্লাস লেকচারটা আর আজকের লেকচারটা যদি জি আমি দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ জি থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আবারও সরি বলছি, অ্যাকচুয়ালি বলার কিছু নেই, সমস্যা নেই স্যার, যত সময় করলাম অনেক ভালো করেছি ক্লাস স্যার। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।